চমৎকার একজন অতিথি আছেন নিশাত সুলতানা, যিনি একাধারে মানবাধিকার কর্মী এবং লেখক। তার কাছেই জানতে চাই, নিশাত শুভ সকাল আপনাকে। শুভ সকাল। স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি এবং খুব ভালো লাগছে। মিমি এবং জুবায়ের দুজনে আমার খুব পছন্দের মানুষ। দুজনের সাথে দিনটা শুরু করতে পারছি। আমার কাছে যদিও নিশাত নামটা অপরিচিত, রবি নামটা বেশি পরিচিত। কেন লেখেন না আপনি? এটা একটা বিশাল জিজ্ঞাসা। হারিয়ে গেছে আমার, হারিয়ে গেছে। আমরা খুঁজে বার করব, পরে লেখককে অনুরোধ করব এভাবে লিখবার। নিশাত, খুব স্বাভাবিক সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সুন্দরবনের রিপোর্টটা আপনিও হয়তো আমাদের মেকআপ রুমে বসে বা পিসারে বসে দেখেছেন। এই গল্পটা ঢাকায় চর্চিত হয় না। ঢাকায় সবাই চিংড়ি মাছ হয়তো খাচ্ছি, চিংড়ি মাছ এক্সপোর্ট করছে, তার একটা অর্থনৈতিক সুবিধাও আমি পাচ্ছি, এবং কিছু সুবিধা এদিক ওদিক হলে আমি জোর প্রতিবাদও জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেন রাষ্ট্র আমার এই নিশ্চয়তা দিল না। কিন্তু এটা যারা শুরুটা করছেন তাদের জীবনের গল্প আমাদের জানা নেই, জানতে চাই না, জানানো হয় না। কেন এমনটা? কেন রাষ্ট্রটা এমন কেন হলো? সেটা এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াটা খুব কঠিন। আমরা খুঁজতে পারি। স্বাধীনতার আজ ৫৫ বছর আমরা পার করছি। কেন এখন আমাদের জেন্ডার সমতার কথা বলতে হচ্ছে? কেন এখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে? কেন আমরা দেশটা নারীর, পুরুষের, শিশুর, যারা লিঙ্গগত বৈচিত্র্যের অধিকারী আছেন সেই মানুষগুলো, তাদের সবার দেশ কেন হয়ে উঠলো না? এটা তো একটা বড় প্রশ্ন। সুন্দরবনের নারীদের কথা আমরা বলছিলাম। আপনি যদি প্রতিটা সেক্টর দেখেন, সেটা একজন রাষ্ট্রনায়ক হতে পারেন কিংবা একদম প্রত্যন্ত অঞ্চলে যে মৎস্যজীবী নারীদের আমরা গল্প দেখছিলাম, কিংবা যারা সেলাই করছেন, যারা ইট ভাঙছেন প্রতি মুহূর্তে, কিংবা যারা কর্পোরেট হাউসে বসে অফিস করছেন, কিংবা আপনার মতো যারা আছেন মিমি, আমরা আসলে প্রতিটা জায়গাতে আপনি দেখবেন যে নারীদের সিদ্ধান্ত, নারীদের উপস্থিতি, তাদের দৃশ্যমান করার যে বিষয়টি, সেটিতে সবসময় ক্ষমতার কাঠামোতেই আসলে সেই মানদণ্ডেই আসলে বিবেচিত হয়েছে। আমি রাষ্ট্রনায়কের কথা বলছিলাম। একজন পুরুষ যখন রাষ্ট্রনায়ক হন, তার হিরোইজম, তার কথাবার্তা, তিনি কোথায় যাচ্ছেন, এই বিষয়গুলো যেভাবে গ্লোরিফাই হচ্ছে বা গৌরবান্বিত হচ্ছে, যখন একজন নারী রাজনীতিতে আসছেন, আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে যতজন রাষ্ট্রনায়ক, আমরা দীর্ঘ সময় নারীদের অধীনে রাষ্ট্র পরিচালিত হয়েছে, দেখা যাচ্ছে সেখানেও তাদের পোশাক, তাদের সৌন্দর্য, তাদের আচার আচরণ, এই বিষয়গুলো যেভাবে এসেছে, মেধা, যোগ্যতাকে সেভাবে কিন্তু মূল্যায়িত হয়নি। এবং রাজনীতিতেও আমরা দেখেছি যে বারবার নারীদেরকে আক্রমণ করা হচ্ছে। কারণ কি? কারণ নারীদের উপরে ওঠার পিছনে কিন্তু ক্ষমতার আরেকটা জায়গায় কিন্তু তারা চ্যালেঞ্জ করে, অর্থাৎ পুরুষের উপস্থিতি। তো এই ব্যালেন্সটা আসলে যতক্ষণ না আসবে, নারীকে যতক্ষণ স্বাভাবিকভাবে মেনে না নেওয়া হবে, তার সত্তাকে যতক্ষণ শ্রদ্ধার সাথে দেখানো হবে, ততক্ষণ তো আসলে এই পরিবর্তনগুলো আসবে। নিশ্চিত এই জায়গাটা কিছুটা অংশ কি সমাজ দায়ী না? কারণ সমাজ নারীকে উপস্থাপনযোগ্য পণ্য, কিছু ক্ষেত্রে মডেল, কিছু ক্ষেত্রে সৌন্দর্যের প্রতীক হিসেবেই প্রতীয়মান করতে চেয়েছে। এটা শুধু আমাদের সমাজের কথা বলছি না, ঐতিহাসিকভাবেই কিন্তু এই সভ্যতার ধারাবাহিকতা এটা চলে এসে। নারী যে মেধাবী এই গল্পটা অনেকে বলেন না, কিন্তু নারী অনেক পরিশ্রমী, এই গল্পটা সমাজের বিভিন্ন স্তরে রয়েছে, কিন্তু তার মেধাটাকে মূল্যায়ন করেন না সবাই। তিনি তার পেশাগতভাবে এগিয়ে গেলেও তির্যক এমন মন্তব্য করেন যেটা তার মেধাকে ছাপিয়ে যায়, যে তার কিছুই আসলে ছিল না, তিনি দেখতে সুন্দর, এই জন্য তিনি এতটা এগিয়ে গেছেন। এই সমাজের মানসিকতা আমাদের কেন তৈরি হলো? প্রবলেমটা কোথায়? আসলে সমাজ তো আলাদা কোনো কিছু না। সমাজ কাদের দ্বারা গঠিত? সমাজ তো এই মানুষগুলো দ্বারা তৈরি। কাজে এই মানুষ যেভাবে ভাবছে, চিন্তা করছে, যেভাবে দেখতে চাইছে, সমাজ তো আসলে সেটারই প্রতিফলন আমরা দেখি। এখন একজন নারী যখন এগিয়ে যাচ্ছে, তখনও বলা হচ্ছে সে তার সৌন্দর্যকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে। আবার যখন নারী পিছিয়ে পড়ছেন, তখনও তাকে বলা হচ্ছে শুধু চেহারা দিয়ে হয় না, হ্যাঁ, মাথায় কিছু থাকতে হয়, কিংবা মেধা। আপনি যেটাই করবেন না কেন, সেখানেই কিন্তু তার নারী সত্তাকে নিয়ে টানাটানি করা হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পুরুষ তো এখন একটা সমাজে, যদি আমরা বলি, সবচেয়ে ক্ষমতা কাঠামো সবার উপরে হচ্ছে পুরুষ, তারপরে নারী, তারপরে আমরা দেখি যে অন্যান্য বৈশিষ্ট্যের মানুষগুলো। কাজে ক্ষমতার উপরে থাকার তো একটা মজা আছে। এখান থেকে তো কেউ সরতে চায় না। আমরা রাজনীতিতেও কি দেখি, সবসময় কিন্তু আমরা দেখি যে যারা একবার পাওয়ারে যাচ্ছে, তারা কিন্তু সহজ ওই জায়গা থেকে আমরা কিন্তু সরতে দেখি না। কাজে ওই যে মজাটা, ওই যে আরামটা, সেটা তো আরেকটা গ্রুপ যখন তাকে চ্যালেঞ্জ করছে, স্বাভাবিকভাবে চেষ্টা করা হচ্ছে তাকে সবভাবে আক্রমণ করা। সে যখন কর্মক্ষেত্রে আসছে, তখন তাকে একবার বলা হচ্ছে সে কেন বাইরে আসবে, সে সংসারের কাজ ফেলে কেন বাইরে আসলো, সংসারটাকে তাকে ঠিক মতো ম্যানেজ করতে হবে, সন্তানাদি পালন তার প্রধান দায়িত্ব। যদি আসেও, তখন বলা হচ্ছে যে সবগুলোর মধ্যে সে যেন ব্যালেন্স করে
আগায়, সে যেন অনেক ধরনের সুপারউম্যান শর্ত হয়ে জুড়ে ওঠে। দেওয়া হয় তার কাজের পিছনে। কিন্তু পুরুষকে কিন্তু বলা হচ্ছে না তাকে সুপারউম্যান হতে হবে, তাকে কিন্তু বলা হচ্ছে না তুমি বাসায় ফিরে পুরুষকে তো কিছু ক্ষেত্রে বলে সুপার হিউম্যান হতে হবে। সুপার হিউম্যান। হ্যাঁ, আমি জেন্ডার যখন আমরা বলছি তখন কিন্তু আমরা পুরুষকে বিচ্ছিন্ন করতে পারি না, অর্থাৎ পুরুষও কিন্তু নানা রকমের নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে। এইখানে একটু নিশাত আপনার কাছে এটা জানতে চাই যে জেন্ডার সংবেদনশীলতা নিয়ে যখন আমরা কথা বলি সেটা কি শুধুমাত্র নারী অধিকারকে সম্পৃক্ত করে, বা পুরুষদেরকে কিভাবে আমরা এখানে সংযোজন করতে পারি, বা তাদেরকে কিভাবে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা যায়? কারণ এটা বলছি অনেকে কিন্তু বিচ্ছিন্ন করে দিচ্ছ এটাই তো না বুঝতে বিচ্ছিন্ন পারছি না। করে দিচ্ছে এই কারণে, কারণ অনেকে কিন্তু নারী অধিকার নিয়ে যখন কথা বলেন, যেই পুরুষটি নারীদের অধিকার নিয়ে একইভাবে সোচ্চার, তিনিও কিন্তু তখন নিজেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করেন। একটা হচ্ছে সোচ্চার যারা, তারাও এক রকমের এক্সপ্লয়টেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আবার সোচ্চার যারা না তাদের উপরও কিন্তু এই যে বৈষম্যের যে প্রভাব সেটা কিন্তু অনেক বেশি। দেখেন, একজন পুরুষের উপর যখন পুরো সংসারের বার্ডেনটা আসছে, অর্থাৎ সে যখন ব্রেড আর্নার হচ্ছে বা উপার্জনের সমস্ত ক্ষমতা বা দায়িত্ব যখন একটা পুরুষের হচ্ছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু সে এক ধরনের চাপ অনুভব করে সবাইকে ভালো রাখার, তার সন্তানের দায়িত্ব, সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, তার যাবতীয় খরচ সব কিছু, বাজারটার দায়িত্ব, তার বাবা মাকে ভালো রাখার দায়িত্ব, সমস্ত কিন্তু আমি অর্থনৈতিক জায়গা থেকে বলছি, সমস্ত দায়িত্ব একজন পুরুষের। এটা তো এক ধরনের চাপ, তার পাশে কিন্তু নেই কেউ। এরপর ওই যে বললাম ক্ষমতাকে টিকে থাকার জন্য আপনার এই সমাজে কিন্তু তাকে পুরুষ হয়ে উঠতে হবে। পুরুষ হয়ে ওঠার এক ধরনের যন্ত্রণা কিন্তু আছে, চাপও আছে, চাপ প্রতিযোগিতাও আছে। প্রতিযোগিতা আছে। এখন পুরুষ সে হয়ে উঠবে কিভাবে? যখন সে তার ক্ষমতাটা দেখাতে পারবে যে আমি তোমার চেয়ে ভালো, বা আমি অন্যদের থেকে ভালো, কিংবা আমি চালাতে পারি সংসার। এখন চালাতে গেলে কিন্তু আপনাকে কখনো কখনো আপনাকে নমনীয়তার জায়গা থেকে, মানে নিজের অবস্থান থেকে সরে আসতে হয়। তো এই কারণে তাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, তাদের মধ্যে যে সংবেদনশীলতার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা পুরুষ হয়ে ওঠার চাপ। হ্যাঁ, তো যার কারণে এটা যেমন তাদের শরীরের জন্য খারাপ, তাদের মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যে এই হৃদরোগ ঘটিত যে সমস্যাগুলো, পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলোতে কিন্তু পুরুষরা অনেক বেশি। নিশাত সুলতানা মানবাধিকার কর্মী, একাধারে লেখক তিনি, তার কাছ থেকে সমসাময়িক বাস্তবতা জানবার চেষ্টা করছিলাম, যেটা আপনি আমি প্রতিদিনই কম বেশি ঘটাই, কোনো না কোনোভাবে কিংবা সঙ্গী হয়ে যাই, সেই বিষয়গুলি আলাপ করছিলাম। একদম। এবং যেখানে আমরা আলোচনা ছাড়লাম সেখান থেকেই যদি একটু জিজ্ঞেস করি যে কর্মক্ষেত্রে নারীদের তুলনামূলক এখন আগের থেকে অনেকটা অংশগ্রহণ দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও নীতি নির্ধারক পর্যায়ে তাদের মতামতের যে গ্রহণযোগ্যতা সেটা আমরা খুব কম দেখি। সেক্ষেত্রে এই বিষয়ের বা এখানে প্রতিষ্ঠানের মধ্যে কি কি কাঠামোগত পরিবর্তন এলে পুরো বিষয়টা আরো ইতিবাচকভাবে হতে পারে? কঠিন প্রশ্ন আসলে। সাম্প্রতিক যে ঘটনা প্রবাহগুলো, বিশেষ করে সম্প্রতি একটা নির্বাচনও হয়ে গেল, সেখানেও আসলে আশানুরূপ নারীদের অংশগ্রহণ আমরা দেখিনি। হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণের জায়গা যেটা পার্লামেন্ট, ন্যাশনাল পার্লামেন্ট, শুধু বাংলাদেশের কথাই বা বলছি কেন, সারা পৃথিবীতে নারীর অংশগ্রহণ সেই নীতি নির্ধারণী পর্যায়ে খুবই কম। এবারও আমরা দেখেছি মাত্র 7 জন নারী নির্বাচিত হয়েছেন সরাসরি ভোটের মাধ্যমে। আর অফিসগুলোতে যদি বলি, নারী কর্মক্ষেত্রে আসছেন, আগের থেকে বেড়েছে, কিন্তু নারী যেভাবে শিক্ষায় এগিয়েছে, নারীর চলাফেরা যেভাবে বেড়েছে, সবকিছু যেভাবে বেড়েছে, আধুনিকতা বেড়েছে, কিন্তু সেইভাবে কিন্তু আমরা কর্মক্ষেত্রে এখনো নারীদেরকে দেখছি না। সংখ্যাতেও আসলে আমার কাছে মনে হয় বেশ হতাশাজনক। বাড়ছে, কিন্তু বেড়েও জানি কোথায় আবার কখনো কখনো কমেও যাচ্ছে। হ্যাঁ, আর নীতি নির্ধারণী পর্যায়ে আপনার এটা না একটা সুনির্দিষ্ট আসলে পরিকল্পনা থাকা দরকার। আমি একটা প্রতিষ্ঠানে আছি, একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় আছি। আমাদের যেমন একদম ম্যান্ডেট যে উইমেনদেরকে লিডারশিপে আসতেই হবে, এবং সেটার জন্য একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা, যেন তারা দৃশ্যমান হন এবং তারা যেন টিকে থাকেন, তারা যেন তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে পারে। তো আমি একটা ছোট্ট অর্গানাইজেশন দিয়ে আমি তুলনা করছি যে নীতিটা কীরকম, যে নারীদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে, নারীরা পলিসি লেভেলে আসবে, এবং সেটার জন্য একটা পারিপার্শ্বিক পরিস্থিতি তৈরি করা। তো এটাকে একটা যদি ইউনিট আমি হিসাবে চিন্তা করি, এই ইউনিটের কিন্তু মেইন স্ট্রিমে একটা রিফ্লেকশন দরকার, মানে ইট শুড বি ইন দ্য মেইন স্ট্রিম।
তো সেটা আপনি আসছেন, আপনি যদি নারীকে শিক্ষিত করছেন, কিন্তু আপনি তার জন্য যদি তার মুভমেন্টের জন্য তার সেই পরিবেশ পরিস্থিতি তৈরি না করেন, কর্মক্ষেত্রে যাওয়ার পর সে যদি নানা রকম ভায়োলেন্সের শিকার হয়, অর্গানাইজেশনের পলিসি যদি তাকে প্রোটেক্ট করার মতো না থাকে, তাহলে তো আসলে তার যেটা আমরা বলি ফাংশনাল পার্টিসিপেশন বা মিনিংফুল পার্টিসিপেশন, অর্থপূর্ণ অংশগ্রহণ, সেটা তো আসলে হবে না। আর মানুষের সমস্যা যেটা আমরা পুরুষতান্ত্রিক সমাজে বড় হয়েছি, এবং এটার দ্বারা আক্রান্ত একদিকে যেমন পুরুষ, ঠিক একইভাবে নারীও কিন্তু একইভাবে ওই পুরুষতান্ত্রিক মানসিকতা ধারণ করেন। আমরা যে পরিবারগুলোতে বড় হয়েছি সেখানে কিন্তু আমরা নারীদেরকে সবসময় শ্রোতা হিসাবেই দেখেছি। কয়জন নারী আসলে আমাদের পারিবারিক লেভেলে সিদ্ধান্তের গ্রহণের জায়গায় পৌঁছেছেন? কাজে এই যে সংস্কৃতি একটা, এই সংস্কৃতির প্রভাব কিন্তু পুরুষেরও আছে, নারীরও আছে। পুরুষরা যেমন অনেক সময় আমরা দেখেছি যে, আমি আমার কর্মক্ষেত্রে কথা বলছি না, আমি যে পরিসরগুলোতে চলাফেরা করি, নারী যে আছেন, একজন নারী যে ওপিনিয়ন দেওয়ার মতো ক্ষমতা রাখেন, এই বিষয়টা অনেক সময় ইগনোর করা হয়। দেখা যায় পুরুষে পুরুষে কথা হচ্ছে, পুরুষে পুরুষে সিদ্ধান্ত নিচ্ছেন, নারীরা হয়তো পার্টিসিপেট করছেন না কিংবা করতে দেওয়া হচ্ছে না। নারীরাও ভাবছে সবাই তো কথা বলছে, ঠিক আছে। তো ওইটার জন্য আসলে নারীদের কনফিডেন্সটা খুবই দরকার, যে আমি কথা বলবো, ওই প্রতিজ্ঞাটা খুব দরকার। আমি যে একটা মানুষ, আমার যে একটা ভয়েস আছে, সেটা আমাকে তুলে ধরতে হবে, এবং সেটার জন্য কিন্তু আপনার যে প্রয়োজনীয় জ্ঞান, সেটাও কিন্তু আপনাকে অর্জন করতে নিশাত, হবে। একটু একটা মাইক্রো লেভেল আমরা একটা হিসাব করি। আপনি যে পরিবারে বড় হয়েছেন, আমি যে পরিবারে বড় হয়েছি, মিমি যে পরিবারে বড় হয়েছে, 3টা পরিবার এখানে আছে, তাই না? সমাজের কম বেশি একই স্তরের আমরা, অর্থনৈতিক শিক্ষার বিবেচনাও প্রায় একই রকম জায়গায় আমরা আছি, সমাজের একটা স্তরকে আমরা প্রতিনিধিত্ব করি। আপনার বাড়িতে আপনার মায়ের কি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটুকু ছিল? আমি যদি বলি আমার পরিবারে ছিল। আমার পরিবারেও ছিল, মিমি। আমার পরিবারে আমরা যদি এখানে সমাজের একটা স্তরের প্রতিনিধিত্ব বলি, পরিবারগুলোতে হয়, পরিবারগুলোতে আপনি যে দেখবেন অধিকাংশ পরিবারের, হ্যাঁ কিছু যে ডোমেস্টিক কনফ্লিক্ট থাকে না তা না, অধিকাংশ পরিবারের গৃহকর্তা যিনি আছেন, তার পার্টনার আছেন, তার কথাগুলো শুনছেন কিংবা সে অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু কালেকটিভলি যখন এটা আবার ন্যাশনাল ফেজে আমরা চলে আসি, তখন আমরা ভিন্ন আচরণ করি। যেই পুরুষটা সমাজে একটা চমৎকার অবয়ব ধরে আছেন, তিনি হয়তো তার কোনো নারী সহকর্মীর উপর কোনো ধরনের হ্যারাসমেন্টের সবচেয়ে বড় অনুঘটক। আবার তিনি যখন বাড়ি চলে যান, তিনি একজন চমৎকার বাবা, একজন চমৎকার স্বামী, তার চেয়ে বড় বিষয় হচ্ছে একজন চমৎকার সন্তান, যে সন্তান ভুলই করতে পারে না। এই যে দ্বৈত সত্তাগুলো আমরা সমাজের বিভিন্ন স্তরে দেখি, কেন হয় এগুলো আসলে বোঝার চেষ্টা করব। আমাদের পরিবারগুলোতে এরকম চমৎকার, পরিবারের সদস্য হিসেবেও চমৎকার, এই মানুষটা বদলে যায় কেন? ক্ষেত্র বিশেষে চরিত্র বদলে যায়। যে খুব ভালো বাবা, তার নিজের কন্যা সন্তান আছেন, তিনি অন্য কারো কন্যার উপর চড়া হচ্ছেন কর্মক্ষেত্রে, কেন? ওই যে প্রথমে যেটা বলছিলাম, ক্ষমতা এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য। আপনি যখন নিজের বাসায় আছেন, কাউকে ছোট করার মধ্যে কি সত্যি স্বাচ্ছন্দ্য আছে? কাউকে ছোট করার মধ্যে কারো কারো স্বাচ্ছন্দ্য তো আছেই। যিনি ক্ষমতা লোভী, যিনি নিজের অথরিটিটাকে ধরে রাখতে চান, তিনি তো অন্যকে ছোট করেই ওই সুখটা পাবেন। হ্যাঁ, এবং আমরা হয়তো 3টা পরিবারের কথা বলছি, আমরা হয়তো সমাজের একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করি, কিন্তু এটা তো মানে সারা বাংলাদেশের চিত্র না। যেমন আমি যদি বলি আমার মা গ্র্যাজুয়েট ছিলেন, আপনার মাও হয়তো তাই, আপনার মাও। কাজে তাদের শিক্ষার সাথে তো আসলে একজন নারীর ক্ষমতায়নের সম্পর্ক আছে। একজন শিক্ষিত নারী জানেন একজন শিক্ষিত পুরুষের সাথে কিভাবে চলতে হয়, উনি কিভাবে গৃহস্থলীর কাজ ব্যালেন্স করে নিজের, তো ওই স্কিলটাতে তো তারা কিছুটা এগিয়ে আছে। কিন্তু সব ক্ষেত্রে তো এরকম না। হ্যাঁ, এবং যদি তাই হতো তাহলে আজকে ভায়োলেন্সে বাংলাদেশের এই অবস্থা হতো না। বাংলাদেশের 70% নারী পারিবারিক নির্যাতনের শিকার হতেন না, পরিবহনে 94% নারী ভায়োলেন্সের শিকার হতেন না, আমাদের 3 বছর 4 বছরের শিশু, কন্যা শিশু ধর্ষিত হতো না, ধর্ষণের শিকার হতো না। একদম। মানে আমি মা দিবস আসলে খুব বিস্মিত হই, মানে নিশাত এই বছরও কিছুটা কম ছিল যদিও, বিস্মিত এই জন্য হই, প্রত্যেক সন্তান তার মায়ের ছবি শেয়ার করেন, সবাই সবার মাকে কত চমৎকার মানুষ হিসাবে উপস্থাপন করবার চেষ্টা করেন, এবং অনেক ক্ষেত্রে তাই করেনও। এইরকমই কিছু চরিত্রকে আমি চিনি যাদের আচরণ কিন্তু তার পার্টনারের প্রতি ডিফারেন্ট, সোসাইটিতে ডিফারেন্ট। এই দ্বৈত চরিত্র কি করে মানুষ অবটেইন করে, এটা আজ পর্যন্ত শিখতে পারলাম না। মানে আমাদের ছোটবেলা থেকেই কি আমাদের এই মানে নার্চারিংটা এরকম হয়? কারণ একেবারে পরিবারের কথা যদি চিন্তা করি,
শিশু অধিকার নিয়েও আপনি কাজ করেন, শিশু সুরক্ষা নিয়ে। শিশুদের মনস্তত্ত্ব আপনি ভালো করে বোঝেন, কিন্তু পরিবারগুলোতে কিভাবে আমরা শিশুদেরকে বড় করি? একটা মেয়ে শিশুকে ছোটবেলা থেকে ওর ভিতরে একটা চিন্তার বীজ রোপণ করে দেই যে মেয়ে তুমি মানে মেয়ে। হচ্ছে তুমি মেয়ে, তোমাকে পুতুল নিয়ে হাঁড়ি পাতিল নিয়ে খেলতে হবে এবং ছেলেদের খুব সাহসী হতে হবে, কাঁদা যাবে না। একটা ভারতীয় একটা গণমাধ্যমের একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হয়তো আমি দেখেছিলাম যে লড়কে রোতে নেহি, কিন্তু আমরা এটা শিখাই না যে লড়কা। লড়কে রোলাতে নেহি। আমরা কি অনেকটা এরকম চর্চার মধ্যে পড়ে গেছি, বা এই ব্যাপারটা কি আচ্ছা, প্রথমে একটু পরিবর্তন আনা দরকার? জুবাইর আপনি যে একটা প্রসঙ্গের অবতারণা করেছিলেন, মা দিবস, মাকে আমরা সবাই পোস্ট দিই, ওই জায়গা থেকে শুরু করে আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে মাকে গ্লোরিফাই করার মধ্যেও কিন্তু এক ধরনের রাজনীতি আছে। আপনি দেখবেন বাবা দিবসে যে পরিমাণ আমরা দেখি, সোশ্যাল মিডিয়াতে হাইপ দেখি, সে তার থেকে অনেক বাবা গুণ দিবসটা বেশি। কবে অনেককে জিজ্ঞেস করলে বলতে বলতে পারবে না, কিন্তু মা দিবসে এটাকে বারবার মাকে মনে করিয়ে দেওয়া হয় যে তোমার রেসপন্সিবিলিটি হলো সন্তানকে পালন করা, ধারণ করা, এবং তোমার আসলে সন্তান কেন্দ্রিক অনেক ধরনের দায়িত্ব আছে। কিন্তু বাবার ক্ষেত্রে কিন্তু ওটা করা হয় না। রত্নগর্ভা মা, এটা সেটা নানা রকম পদক দিয়ে প্রতীক দিয়ে মাকে কিন্তু ওই গণ্ডির মধ্যে, মানে সুপার মম হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টাকে কিন্তু বারবার এমফাসাইজ করা হয়। এখন আমি আপনার আসছি যে পুরুষ এবং নারী। পুরুষ দেখেন ভায়োলেন্ট কেন হয়ে ওঠে। আমি কিছুদিন আগে একটু পড়াশোনা করছিলাম, একটা কলামও লিখেছিলাম। সেটা হচ্ছে যে পুরুষ কিন্তু নারীর, মানে জন্মগ্রহণের পর নারীর কিন্তু ছত্রছায়া, নারীর আদর, স্নেহ, মনোযোগ একটা কাঠামোর মধ্যে বা একটা গণ্ডির মধ্যে বড় হচ্ছে, যেখানে মা তাকে সবসময় প্রোটেক্ট করছে। কিন্তু কিশোর বয়সে গিয়ে সে যখন দেখছে যে আমাকে মা সবসময় প্রোটেক্ট করে রাখছে, কাজে এখান থেকে যদি আমি সত্যিকার পুরুষ হয়ে উঠতে চাই, তাহলে এই কাঠামোকে বা এই গণ্ডিটাকে আঘাত করে আমাকে বাইরে বেরোতে হবে। তখন সে কি করছে, তখন এটাকেই সে ভাঙার জন্য ওখানে আঘাত করছে। এবং সে, যেটা আমি ক্ষমতা কাঠামোর কথা বারবার বলছি, ওখানে সে দেখে যে মা সবচেয়ে ভালনারেবল। কারণ হচ্ছে মা তাকে সবসময় স্নেহের একটা জায়গার খোলস দিয়ে আটকে রেখেছে। কাজে এখানে যদি আমি এটাকে যদি আঘাত করে বাইরে যেতে পারি, বা পরিবারে যারা নারীরা আছেন তাদের সাথে যদি আমি একটু রুড আচরণ করি, আমার আশেপাশে ক্ষমতা কাঠামোর যারা নিচের দিকে, তাদেরকে আঘাত করে যদি আমি বের হয়ে আসতে পারি, তাহলে আমি একজন সত্যিকারের পুরুষ হয়ে উঠব, তাহলে আমার ম্যাসকুলিনিটি প্রকাশ করবে। এবং এই তাড়না থেকেই পুরুষ হয়ে ওঠার যে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, সেখান থেকেই কিন্তু শুরু। কাজে ওই অ্যাডোলেসেন্ট যে বয়সটা, সেই সময় ছেলে শিশুদেরকে কিভাবে আসলে শ্রদ্ধাপূর্ণভাবে নারীদের সাথে চলতে হবে বা কন্যা শিশুর সাথে চলতে হবে, এই জায়গাটাতে ওরিয়েন্ট করাটা খুবই জরুরি। নিশাত, অসংখ্য ধন্যবাদ। খুব অল্প সময় আপনার কথাগুলো আসলে খুব মুগ্ধ হয়ে শুনছেন। আপনি চমৎকার বলেন, এটা নতুন কিছু বলেন না। আপনি যত ভালো লেখেন তার চেয়ে বেশি ভালো বলেন। দর্শক, আজ পুরো আলাপটাই আপনাদের জন্য ছিল। প্রত্যেক পুরুষ সদস্য সমাজের, যাদের জীবনের প্রথম ভালোবাসা হচ্ছে মা, যারা কোলে বড় হই, আঁচল ধরে বড় হই, যার আঁচলে মুখ লুকাতে স্বস্তি বোধ করি, সেই মানুষটাই যখন সেই সবচেয়ে নির্ভরতার জায়গাকে আঘাত করে পুরুষ হয়েছে উঠবার চেষ্টা করেন, সত্যিকার অর্থে একবার প্রশ্ন করুন তো, আপনি পুরুষ হয়ে উঠছেন নাকি মানুষের রূপটা বদলে ফেলছেন? প্রশ্নের উত্তর পেলে আপনার জীবনের গল্প মিলে যাবে। ভালো থাকবেন সবাই।